বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্বকে আরো সুউচ্চতায় নিয়ে যাচ্ছে আবাহনী লিমিটেড। 20তম প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে গতকাল। তার চেয়েও বড় কথা হচ্ছে সৌম্য সরকার ডাবল সেঞ্চুরি করে দেশের লিস্টে ক্রিকেটকে দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়েছেন এবং সমৃদ্ধ করেছেন আমাদের রেকর্ডগুলোকে। সাম্প্রতিক বড় বড় ইনিংসগুলো আমরা অনেক দেখেছি এবং তারই ধারাবাহিকতায় মনে হচ্ছে যে ঢাকা প্রিমিয়ার লিগে অতীতের যে আমরা দেখতাম যে 3 শতাধিক রান করে জেতার রেকর্ডগুলো খুব কম ছিল, সেই ল্যান্ডমার্কগুলো খুব সহজে অ্যাচিভ হয়ে যাচ্ছে ইদানিং, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আলোচনা করব ঢাকা প্রিমিয়ার লিগের সেকাল একাল, অবশ্যই ঘরোয়া ক্রিকেট নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের আয়োজনে। সামিউল টিটু আছে আপনাদের সঙ্গে। পুরো আয়োজনে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, পরিচয় করিয়ে দিই তাদের সাথে। এস এম রকিবুল হাসান, সাবেক অধিনায়ক বাংলাদেশ দলের, স্বাগত আপনাকে আমাদের স্টুডিও। আছেন আমাদের সঙ্গে সাবেক ক্রিকেটার তারিকুজ্জামান মুনির, আপনাকেও স্বাগত। যে কোনো প্রশ্ন কিংবা মতামত যদি দর্শক আপনাদের থাকে জানাতে পারেন আমাদেরকে, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারবেন সেখানে টেলিফোন করে। আমরা আমাদের দুজন অতিথি আছেন, তাদের মানে সাবেক দুই ক্রিকেটারের বাইরেও তাদের পরিচয় হচ্ছে যে ডাবল সেঞ্চুরি করেছিলেন রকিবুল হাসান, তিনি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে 3 ডেজ ম্যাচে, এবং তারিকুজ্জামান মুনির দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান ইনফ্যাক্ট ঘরোয়া ক্রিকেটে। তো সৌম্যর ইনিংস যেহেতু ডাবল সেঞ্চুরি, আমরা সেই কারণেই এই দুজন সাবেক ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো, সিগনিফিকেন্সটা বোঝানোর জন্য অন্তত পক্ষে। আমরা তাদের কাছে আলোচনায় যাবার আগে একটু রিপোর্টটা দেখে আসতে চাই গতকাল, যেটা সৌম্যর ডাবল সেঞ্চুরি। যে অমিত সম্ভাবনা নিয়ে সৌম্য সরকারের আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল, সে অনুযায়ী কখনোই প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে পারেননি। কিন্তু যেদিন সৌম্য খেলেন সেদিন হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। যেমন খেললেন এদিন লিস্ট এ ক্রিকেটে অনেক রেকর্ডই ওলট পালট করে ফেললেন এক ইনিংসে। সবচেয়ে বেশি 16 মেরেছেন সৌম্য, যা কিনা লিস্ট এ ক্রিকেটে তৃতীয় সর্বাধিক। শুরুটা ছিল ধীর। প্রথম অর্ধশতক করতে খেলেছেন 52 বল, সেঞ্চুরি ছুঁয়েছেন পরের 26 বলে, 150 করেছেন 104 বলে। ডাবল সেঞ্চুরির আগে যে কিছুটা চাপে ছিলেন তার প্রমাণ শেষ 50 করতে 45 বলের অপেক্ষা। আর একটু নার্ভাসনেস লাগছিল যে 190 পর্যন্ত ছিল না, তারপরে একটু ছিল যে না ওইখান থেকে এখন আর ছাড়াই যাবে না, যে কোনো মানে এসে মানে উপায় এটা করাই লাগবে। লিগ শুরুর আগে প্রতিজ্ঞা ছিল এবার ভালো কিছু করার। শুরুতে করছিলেন 30-এর ঘরে স্কোর, কোথায় তা বড় করবেন উল্টো শেষ দিকে 1 অঙ্কের স্কোর। প্রতিজ্ঞা বদলালেন, বিশ্বকাপে যাবার আগে ভালো কিছু করার কথা রেখে শেষ 2 ম্যাচে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, প্রথমবারের মতো। হয়তো ওই ম্যাচগুলোতে রান করি না, এখন রান করছি, কিন্তু আমার ব্যাটিং আমার কাছেই আছে। তো যখন 30-40-এ আসছি তখন চিন্তা করছি যে না, আজকে এখান থেকে ছাড়াই যাবে না, আজকে 50-এ যাওয়াই লাগবে। তাতে রকিবুল হাসানকে টপকে দেশের লিস্টে ক্রিকেটে সবচেয়ে বড় ব্যক্তিগত স্কোর এখন সৌম্যর। প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়ে টিকে থাকবেন ইতিহাসের পাতায়। আর এই সাফল্যের পেছনে ওয়াসিম জাফর। আবাহনীতে খেলতে আসা রঞ্জি ক্রিকেটের এই রান মেশিনের পরামর্শে নিজের মানসিকতা বদলানোর জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। সে অনেক বড় একটা প্লেয়ার, তার মানে ক্রিকেট ক্যারিয়ারে প্রায় 40,000 রান আছে, তো ওর কাছ থেকে এরকম আর কি কিছু জিনিস নেওয়ার চেষ্টা করছি। শুধু সৌম্য নয়, আরো অনেক ব্যাটসম্যানকে বদলাতে হাই পারফরমেন্স ইউনিটের ব্যাটিং পরামর্শক হিসেবে আনা হচ্ছে ওয়াসিম জাফরকে। সামিউল টিটু, চ্যানেল 24, বিকেএসপি, সাভার। অবিশ্বাস্য একটা ইনিংস সৌম্য সরকার আসলে খেলেছেন, তা আসলে মানে শব্দ দিয়ে কিংবা বাক্য দিয়ে আসলে বোঝানো নয়। যারা আমরা দেখেছি গতকালকে সেই ইনিংসটি, তারা আমরা বলতে পারবো কতটা প্রয়োজন ছিল রকিবুল হাসান সৌম্য সরকারের ফর্মে ফের। আমরা খুব আলোচনা করছিলাম যে আউট অফ ফর্ম, তাকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার যুক্তিযুক্ততা, কিন্তু ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন, এটা কি তার সামর্থ্যের জানান দেয়? ধন্যবাদ টিটু আপনাকে। একটা কথা আছে যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। বলার অপেক্ষা রাখে না। 2015-তে বিশ্বকাপ আসার পর থেকে যখন তিনি টিমে আসেন এবং অত্যন্ত আওয়াজ দিয়ে এসেছিলেন, অসাধারণ ব্যাটিং। আমি তাকে খুব কাছ থেকে ব্যাটিং করতে দেখেছি অ্যাজ এ ম্যাচ রেফারি বিভিন্ন খেলাতে। তো তখন আমি বুঝে ফেলেছিলাম যে এই প্লেয়ারটা বাংলাদেশে অনেকদিন সার্ভ করতে পারবে। ইজ এ ভেরি অ্যাটাকিং প্লেয়ার, ফ্রিলি খেলে, টল, মিডিয়াম পেস বোলিং করে, রান হাংরি, হি টেক্স চান্সেস, এটা ঠিক। সে সুযোগ দিবে আপনাকে, বাট সে বকডাউন হয় না। তো আজকে যে বিষয় নিয়ে তার সম্বন্ধে কথা বলতে যাচ্ছি, তার কিন্তু এটা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। আগের ম্যাচটাও সে 17 রান করেছে। 300 রান 4টিখানে কথা নয়, এটা বিশাল একটা ব্যাপার। লিস্টে মানে 50 ওভারের খেলাতে একটা 200 রানের একটা ইনিংস, ডাবল সেঞ্চুরি, ইটস আনবিলিভেবল। এবং 16টা 6 মেরেছে সে 15টা 6 ছিল ওয়াটসনের, আমি জানি ঢাকাতে, সেটাকেও সে ব্রেক করেছে। বাউন্ডারি 4-এর থেকে তার বাউন্ডারি 6-এর সংখ্যা বেশি। ইয়েস, অনেকে বলবেন যে বিকেএসপির উইকেটে এই যে খেলা হচ্ছে 3 নম্বর মাঠে বা 4 নম্বর মাঠে, সে ফ্ল্যাট উইকেট, অ্যাবসলিউটলি ফেদার বেড
পাটা উইকেট যাকে বলি আমরা, বাট দেন 200 ইজ এ 200। এই 200 রান করতে হলে তাকে তো অনেকক্ষণ খেলতে হয়েছে এবং বলের মেরিটে খেলতে হয়েছে। তো সেই রান সেঞ্চুরিকে 200 রানকে কোনোভাবে খাটো করে দেখা দরকার নেই। এটা হলো একটা দিক। আর এমন একটা সময় এসে আজকে তার সেঞ্চুরিটা হচ্ছে যে অনেকে আপনি বলেছিলেন, আমরা রিপোর্টটাও দেখলাম, লিগের প্রথম থেকে রান পাচ্ছিল না, সমালোচনা কিছু আসছিল, বাট যারা নাকি বস্তুনিষ্ঠ সমালোচনা করেন তারা কিন্তু এটা বুঝেছিলেন যে এটা একটা সাময়িক ব্যাপার। বাটই কারণ কথা ঠিকই আছে যে সৌম্য যেদিন খেলে ওদিন ঝড় বয়ে যায়, বিকজ হি ইজ লাইক দ্যাট। তো আজকের তার এই ইনিংস, এই পারফরমেন্স দুটা কিন্তু তার কনফিডেন্স লেভেল, তার আস্থার জায়গাটাকে অনেক দূর নিয়ে যাবে যখন বিশ্বকাপের লড়াইটা ঘন্টা বাজছে বিশ্বকাপের সামনে। ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ হবে, উইকেট কিন্তু ফ্ল্যাট উইকেটই হবে। অনেকের ধারণা ইংল্যান্ডে মুভমেন্ট হবে, অনেক অফ দ্য পিচ মুভমেন্ট হবে, বাতাসে বল সুইং করবে, বাট দেন এটা অনেকের জানা উচিত যে আইসিসির ইভেন্টগুলো যখন হয় তখন যেই দেশে হবে হোস্ট কান্ট্রির হাতে আর মাঠ থাকে না, এটাকে 2 মাস আগে হ্যান্ড ওভার করে দিতে হয়। আইসিসি তাদের নিজস্ব কিউরেটার দিয়ে উইকেটগুলো বাড়ান। এবং আজকাল ক্রিকেটে কিন্তু সবাই, এবং আমরা দর্শক হিসেবেও রান দেখতে চাই, উইকেট পড়া দেখতে চাই না। কাজে উইকেটগুলোকে বেশ কিছুটা ব্যাটিং বান্ধব করা হয়ে থাকে। তো সেই দিক থেকে এবার যেটা ধারণা করা হচ্ছে যে আইসিসিতে যে ওয়ার্ল্ড কাপটা হবে ইংল্যান্ডে, উইকেটগুলো যদি বৃষ্টি না হয় খুব একটা বেশি, আবহাওয়া যদি ওয়েট সামার না থাকে, জুন মাস থেকে খেলা, একেবারে মের শেষে যে আশা করা যাচ্ছে যদি সানি সামার হবে এবং উইকেটগুলো ড্রাই থাকবে, স্ট্রোক মেকারদের জন্য ভালো হবে। তো সেই দিক থেকে এই সৌম্যর এই পারফরমেন্স তাকে এবং তার দলকে অনেক দূর আমাদের প্লেতে পারফরম্যান্স নিয়ে কথা বলবো। মনির ভাইয়ের কাছে যাওয়ার আগে একটা দর্শক টেলিফোন আছে, আমরা একটু নিয়ে নিতে চাই। দর্শক কে আছেন আমাদের সঙ্গে সংযুক্ত? আপনার পরিচয় প্রথমে জানাবেন, এরপরে প্রশ্ন কিংবা মতামত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মানিকগঞ্জ থেকে মোহাম্মদ হাসান ভাই ফোন করছি। জি, আমার প্রশ্ন হলো যে ঘরোয়া ক্রিকেটে মান আর্ট উন্নত করা এবং বাংলাদেশের লেগ স্পিন দূর করার জন্য, লেগ স্পিনের সমস্যাটা দূর করার জন্য বিপিএল এবং প্রিমিয়ার লিগে যেন প্রতিটা দলেই লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করে দেওয়া হয়, তাহলে লেগ স্পিনার সমস্যাটা দূর হবে। আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। ইনফ্যাক্ট এটা লেগ স্পিনারদের নিয়ে ওনার একটা মতামত ছিল। আমরা মূলত যে আলোচনা ছিলাম তার পরবর্তীতে এই ইস্যুটি নিয়েও আমাদের নিশ্চয়ই টাচ করবো। আমরা মনির ভাইয়ের কাছে জানতে চাইবো যে কথাগুলো তিনি বললেন যে হতে পারে ফ্ল্যাট উইকেট আইসিসি কন্ডিশনে, কিংবা যদি ওভারকাস্ট থাকে কন্ডিশন, সেই জায়গাগুলোতেও তো একটা ব্যাটসম্যানের টেকনিক, সামর্থ্য, এবং সেই জায়গাতেও সৌম্য আমার মনে হয় যে বাউন্স এন্ড পেসের এগেইনস্টেও কিছুটা সাবলীল। আপনার কাছে কি সেটা মনে হয় কিনা? আপনি যদি রকিবুল ভাইয়ের সঙ্গে যদি আমি একমত হই, আপনি যদি অস্ট্রেলিয়াতে দেখে থাকেন, ইউজুয়ালি অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপটা সবাই কিন্তু ধারণা করেছিল বাউন্সি উইকেট হবে, টার্ন করবে, মুভ করবে, কিন্তু না, আইসিসি ওয়ান্টস দ্যাট এখানে স্কোর হোক, বিকজ দর্শকরা কিন্তু এনজয় করতে আসে, এন্টারটেনমেন্টের জন্য আসে। সো সাম অফ দ্য উইকেটস ওয়ার হট কেক, সেটা বাইরে বানানো হয়েছিল এবং পিচ এনে বসানো হয়েছিল, ড্রপ ইন করা হয়েছিল হেলিকপ্টারে, সেগুলি উইকেট কিন্তু ইভেন এবং সৌম্যকে ওখানে আমরা ভালো খেলতে দেখেছি। রকিবুল ভাই যেটা বললো, যদি ফেভারেবল সিচুয়েশন থাকে, সৌম্য ইজ এ ডেঞ্জারাস ব্যাটসম্যান। একটু আনফেভারেবল হলে ও টেকনিক্যালি একটু আউটসাইড দ্য অবস্থা, যেটা লেফট হ্যান্ড ব্যাটসম্যান সবারই হয়, ও যদি নিজেকে একটু কন্ট্রোল করতে পারে, কিছু জায়গায় যদি তার স্ট্রোকটাকে কন্ট্রোল করতে পারে, ইটস শিওর শট হি উইল ক্যান স্কোর। আরেকটা জিনিস আমি একটু আপনার কাছে জানতে চাই, সেটা যে অনেক সময় টিমের প্রয়োজনে যে আমি রিলাই করব তামিম ইকবালকে, আমি রিলাই করব মুশফিককে, কিন্তু মানে অল আউট খেলার জন্য লিটন এবং সৌম্যকে আমি টিম থেকে নির্দেশনা অনেক ক্ষেত্রে দেয়া থাকে যে গো আউট এন্ড প্লে শটস। তো এই অ্যাটাকিং মাইন্ডসেটটা যখন করে দেওয়া থাকে দলের সাথে, তখন কি অনেকের ক্ষেত্রে ডিফিকাল্ট হয় কিনা যে রান বানানো? ডিফিকাল্ট না, তখন তো কলজা বড় হয়ে যায় অনেক আপনার, যে আমাকে তো ফ্রি হ্যান্ড দেওয়াই হয়েছে, আমি খেলবো। আর আপনি দেখেন বাংলাদেশ টিমটা কিন্তু পিভট রাউন্ড, সেই 5 জন প্লেয়ার বেস করবে, কিন্তু 5 জনেই। এদের মধ্যে যদি লিটন আর সৌম্য ক্লিক করে, ইটস এন অ্যাডিশনাল বোনাস। অনেক ম্যাচ তারা দুজনেই কিন্তু বের করতে পারে, দে হ্যাভ দ্য স্ট্রোকস অ্যান্ড দে ক্যান ডু ইট। এখন কতটুকু লিবার্টি আপনাকে ওয়ার্ল্ড কাপ স্ট্যান্ডার্ডে দিবে স্ট্রোক খেলার জন্য, কোশ্চেন ইজ দ্যাট ওয়ান। বিকজ আমরা এখানে লোকাল ডোমেস্টিক ক্রিকেটে তাকে কিন্তু এখন সৌম্যকে নিয়ে বা বাংলাদেশের 15টা প্লেয়ারকে নিয়ে কিন্তু ল্যাপটপে নিয়ে বসে স্টাডি করা হচ্ছে, হোয়াট উইল বি দ্য স্ট্র্যাটেজি, হাউ ডু ইউ বোল হিম। প্রত্যেকটা টিম কিন্তু অ্যানালাইসিস করছে, সো তার উইকনেসগুলি কিন্তু কোচ বের করে দিচ্ছে, এবং বোলারগুলি কিন্তু একদম টিউনড হবে যে ওইভাবে। ওখান থেকে সৌম্য বা লিটন কিভাবে বেরোয় আসবে, কেন মুশফিকুর রহিম আর ওদের কথা বলছি না, কিভাবে বেরোয় আসবে, এটা কিন্তু একমাত্র
সৌম্যই করতে পারবে, লিটন কোচ কিন্তু মাঠে গিয়ে কিছু করতে পারবে না। অ্যাডাপ্টেবিলিটি অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। এবং আমরা আরো আলোচনা করবো স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট যেটা বলছিলেন আপনি, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। সেই প্রসঙ্গে রকিবুল ভাইয়ের কাছে যাওয়ার আগে একজন দর্শকের কাছে আগে যাই। একজন যুক্ত আছেন আমাদের সঙ্গে, দর্শক কি বলছেন? হ্যাঁ, আমি আবিদ বলতেছি মিরপুর থেকে। জি, আপনার প্রশ্ন? আচ্ছা, আমার প্রশ্ন হলো যে সৌম্য সরকার এবং তামিম ইকবাল দুজন বাঁহাতি, এখন তাদের কি দুজনকে একসাথে বাঁহাতি এই ওপেনিং এ নামানো হবে, নাকি ওপেনিং এ তামিমের সাথে সৌম্যকে দেওয়া ঠিক হবে এবং সৌম্যকে প্লেয়ার অর্ডার দেওয়া ঠিক হবে? আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আমরা আলোচনার সময় এই প্রশ্নটির প্রসঙ্গে আসব, যেটি বলছিলেন স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট কোথায় রান করছেন সেটা একটা বড় বিবেচ্য বিষয়, এবং এই বিবেচনার কারণে অনেকে কিন্তু বিবেচিতই হননি শুরুর দিকে ভালো খেলার পরও স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট নিয়ে একটা প্রশ্ন। কিন্তু আবার ওয়ারাজ সৌম্য কিংবা আদার্স প্লেয়ার যারা আমাদের ভরসা হবেন বিশ্বকাপে, তারা যখন রান পাচ্ছেন ঠিকই স্বস্তির একটা বাতাস আমরা পাচ্ছি। সুতরাং মানে মোড়কে যেটাই হোক, ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমেন্স দিন শেষে তো কাউন্টেবল। অ্যাবসলিউটলি স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট যেটা মুনির বলতে চেয়েছে আমি এগ্রি করি তার সঙ্গে, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে লিস্টে যে ক্রিকেটটা হচ্ছে, দিস ইজ দ্য হাইয়েস্ট লেভেল ক্লাব লেভেল 50 ওভারের ক্রিকেট। প্রেস বাংলাদেশের খেলে, সঙ্গে একটা বিদেশি খেলোয়াড়ও খেলছে, কাজে এটাকে আমাদের ধরেই নিতে হবে আমাদের ঘরোয়া ক্রিকেটের যে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট এবং এখানকার প্লেয়াররা। আর যেটা আপনি বললেন যে এই স্ট্যান্ডার্ড অফ ক্রিকেটে যে পারফরমেন্সের কথাটা, তো এখানে আমি প্রশ্ন করেছেন আমাদের অনেকে, লেগ স্পিনার একটা প্রশ্ন আছে, এটা নিয়ে আমরা এখনো খোঁড়াচ্ছি। সারা বিশ্বে এখন একটা লেগ স্পিনার খোঁজার জন্য পাগল হয়ে থাকে। আজকে দুটা দেখেন, আমি আফগানিস্তানের কোচের সঙ্গে কথা বলছিলাম, 15টা প্লেয়ার এখনো রশিদ খানের মতন লাইন আপে আছে ওই দেশে, আমরা একটাও করতে পারিনি। এটা ঠিক যে আমাদের লেগ স্পিনার খুঁজতে হবে। প্রত্যেক টিমকে যদি আমরা বলতে পারি যে একটা লেগ স্পিনারকে তোমাদের বাধ্যতা করতে গেলে আবার এখানে একটা অন্য ব্যাপার চলে আসে, বাট এটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে করতে হবে। লঙ্গার ভার্সনে বিশেষ করে লেগ স্পিনারদেরকে এনে 3 ডেজ 4 ডেজ ম্যাচে, যেটা নাকি ক্রিকেট বোর্ডের ডাইরেক্ট একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে এবার এক ম্যাচে শেখ জামাল কোনো পেস বোলার খেলাইনি, ইনফ্যাক্ট প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, এবং অন্য অনেক জায়গায় দলের প্রয়োজনের স্বার্থে লেগ স্পিনাররা একটু খরুচে হন, 60-এর উপরে রান দিয়ে দেন 10 ওভারের কোটায়, সেই কারণে অনেক সময় প্রেফার করা হয় না টিম কম্বিনেশনের স্বার্থে। কিন্তু অনেকে বলছেন প্রেশারাইজ করে একটা বোলারকে রাখা বাধ্যতামূলক করা, দলগুলো কেন তাদের স্বার্থ ছেড়ে আসলে সেই কাজটা করবে, সেই প্রশ্নটাও কি থেকে যায় না? এখানে দেখেন, আজকে ওয়ার্ল্ড ক্রিকেটটা সেই টিমগুলি ভালো করবে যে টিমগুলি নিয়মিত বিরোধীতে অপোনেন্টের উইকেট নিতে পারবে। আপনি একটু খরচে হন, বাট দ্য মোমেন্ট আপনি ইউ স্টার্ট টেকিং উইকেটস, তখনই আপনার প্রেশারটা কিন্তু ব্যাটিং সাইডের উপরে যাবে। আপনি যদি উইকেট না নিতে পারেন, আপনার দেখা গেল একটা 50 ওভারের খেলায় 25 ওভারে একটা টিম হয়তো সে 100 রান করেছে 25 ওভারে, আপনি মনে করছেন হয়তো 220-30 করবে, কোনো উইকেট পড়েনি, আপনি শিওর থাকেন 300 করবে, বিকজ লাস্টে যে ঝড়টা আসবে শেষ 5 ওভারে, ডেথ ওভার্সে শেষের দিকে, এবং মিডল ওভার্সগুলোকে আস্তে আস্তে ক্যাপিটাল করবে, কারণ ব্যাটিং সাইডেরও একটা প্ল্যান থাকে, কখন তারা গিয়ার চেঞ্জ করবে ব্যাটিংয়ের, কখন তারা অ্যাটাকে যাবে। কাজে উইকেট যদি আপনি নিতে থাকেন, তখন ওই তাদের ফ্রিডমটা তাদের কমে যাবে, যে আমি তখন একটা অবস্থায় দাঁড়াবে যে শ্যাম রাখি না কুল রাখি একটা অবস্থা, আমি উইকেটও সেভ করতে হবে আবার রানও করতে হবে, এরকম একটা অবস্থা হবে। এটার জন্য হলো উইকেট টেকিং বলার দরকার। লেগ স্পিনার হলো রিস্ক স্পিনার, এরা যে কোনো উইকেটে টার্ন করায়, একটু রান বেশি দিল, তাড়ানোর সময় ব্যাটসম্যান যখন মারকুটে অবস্থায় থাকে, তখন ওই মারকুটে মাইন্ডসেটটা তখন ওইভাবে থাকে, তখন সে অ্যাটাকিং খেলতে চায়, তখন কিন্তু লেগ স্পিনার যদি তাকে বিট করতে পারে, একটা স্টাম্পিং হওয়ার চান্স থাকে, একটা টপেজ হওয়ার চান্স থাকে। এই জন্য লেগ স্পিনার, সেক্ষেত্রে কালচার বদলানোটা কতটা জরুরি ক্লাব কালচার? আমি বলি কি, আমাদের দেশে বোধহয় একটা ধারণা, রকুল ভাই এগ্রি করবে কিনা, যে লেগ স্পিনারের কাজটা রাইট আর্ম লেগ স্পিনার করছে দেখে আমরা লেগ স্পিনার ধরছি, কিন্তু রাইট আর্ম লেগ স্পিনার ইজ এ ডিফারেন্ট আর্ট। যদি রকুল ভাই আমার সঙ্গে এগ্রি করে, ইটস এ ডিফারেন্ট আর্ট, বিকজ আপনি ও যখন বোলিং করছে, আপনার ব্লাইন্ড স্পটে বোলিং করছে, আপনার এখানে মিস্টেক হওয়ার চান্স বেশি। রান হলো যে এখন যদি সব জায়গায় দেখেন, অস্ট্রেলিয়াতে আছে, শ্রীলঙ্কাতে আছে, ইংল্যান্ড টিমে আছে, সাউথ আফ্রিকান টিমে আছে, কিন্তু এটা কিন্তু আমাদের অনেক দিনের খরা, 3 বছরে। সেই খরাটা কাটাতে আমাদের ক্লাব সংস্কৃতিতে এই পরিবর্তনটা আনার জন্য যে ক্লাবে আনলে হবে না। আমি একটু বলি, বিসিবি ক্যাম্প থ্রু ক্যাম্পস, এই টিমে বাধ্যতামূলক 4-5টা 6-7টা, আপনাকে কিন্তু লাইনে 6-7 জন রাখতে হবে। আপনি একজন আনলেন, ও লিখন হলো না, তাহলে আমি ছেড়ে দিলাম। বাট হাই পারফরমেন্স কোচের কাজ কি? টু ফাইন্ড ইউ। আমাদের এখানে তো আসলে কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি প্রসিডিওরে কোচিং করানো হয় না,
যদি করানো হতো যে 3 বছরের মধ্যে তুমি আমাকে 4টা লেগ স্পিনার দিবা, 2টা ভালো পেস বোলার দিবা, 4টা ব্যাটসম্যান দিবা, এগুলো যদি টার্গেট করে দিত তাহলে কিন্তু আমার মনে হয় বিসিবি উড হ্যাভ ডান এ বেটার থিং। বাট আমাদের কিন্তু এরকম টার্গেট ওরিয়েন্টেড দেয় না। আমি রকুল ভাইয়ের সঙ্গে কথা বলছি, জানতে চাচ্ছি যে ইফ আই এম রং অর নট। অবশ্যই অবশ্যই আমরা আরো আলোচনা করব। আরো একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন, দেখি তার কি আসলে প্রশ্ন আছে। দর্শক, আপনার পরিচয় জানাবেন প্রথমে, তারপরে মতামত দেবেন। আমি আব্দুল হাকিম রাজশাহী থেকে বলছি। জি আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন কিংবা মতামত এখন আমাদেরকে জানান। হ্যাঁ, আমি তো বিপিএলে যে মিনহাজুল আবেদিন আফ্রিদি নামে একজন লেগ স্পিনারকে দেখছিলাম রংপুরে খেলছে। জি, সে কি এবার বিপিএলে খেলছে কি, সে কেমন করছে একটু আমরা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলেছেন, গতকালকেও আবাহনীর এগেইনস্টে তিনি খেলেছেন। খুব বেশি বড় মঞ্চে এসে যে সফল হয়েছেন সে কথা বলা যাবে না, কিন্তু লম্বা একটা সময় পাড়ি দিতে হবে আসলে তাকে। রকিবুল হাসান যে কথাটা উনি বলছিলেন আসলে যে মাইন্ড সেট করে কিংবা টার্গেট সেট করে এগুলো, এই বিষয়গুলোর জায়গা থেকে আমরা এবার দেখেছি যে অনেক রেকর্ড হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে, প্রচুর রেকর্ড হয়েছে। মানে একটা স্ট্যান্ডার্ড অফ মানে লেভেল ছিল যে ক্রিকেটের, আমরা কিন্তু সেটা অতিক্রম করে এখন 370-80 রান কিন্তু প্রত্যেক সিজনে ঢাকা প্রিমিয়ার লিগে একটা না একটা দল করছে এখন। তো যদি ওই সময়ের সাথে এই সময়ের পার্থক্য আপনি করেন, আমাদের ক্রিকেটের ইন্টারন্যাশনাল এক্সপোজার এবং স্ট্যান্ডার্ড বেড়েছে, কিন্তু ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নে কি আপনি এই উন্নতিগুলোকেই কি মনে করেন যে এগিয়ে যাওয়ার মানদণ্ড, নাকি আপনার কাছে মনে হয় যে না, সেখানেও আরো কিছু ক্রাইটেরিয়া লেভেল পার করতে হবে আপনার? দেখেন, ক্রিকেট আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই ডিআরএস কি ছিল আগে? ছিল না। পাওয়ার প্লে কি ছিল আগে? ছিল না। এখন পাওয়ার প্লে ডিআরএস করে ব্যাটসম্যানদের সুবিধা করে দেওয়া হচ্ছে, ডিআরএস আম্পায়ারদের সুবিধা হচ্ছে, বা একটা রেজাল্ট, একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটা বড় অবদান রাখছে ডিআরএস। তো আজ থেকে 20 বছর 30 বছর আগের ক্রিকেটকে যদি আপনি এখনকার ক্রিকেটের সঙ্গে কম্পেয়ার করতে যান, বেসিক জিনিস সবই ঠিক আছে। ওই 22 গজ পিচও আছে, ওই 9 ইঞ্চি চড়া উইকেটও আছে, ওই হাইটের স্টাম্পও আছে, সব ঠিক আছে। আম্পায়ার দুজন দুদিকে থাকবে, সেটাও ঠিক আছে। কিন্তু আইন পরিবর্তন হয়েছে, অ্যাটিটিউড পরিবর্তন হয়েছে। ক্রিকেটকে আরো বেশি জনগণের কাছে গ্রহণযোগ্যতা করার জন্য মানুষ, একটা বাচ্চাকে যদি আমরা একটা বল আর ব্যাট রেখে তাকে বলি যাও কোনটা নেবে, সে ব্যাটের দিকে যাবে আগে। এটা হিউম্যান সাইকোলজি, মানুষ রানও দেখতে চায়। প্লাস এখন ক্রিকেট কমার্শিয়াল হয়ে গেছে। এখন যেহেতু স্পন্সররা এসে গেছে, স্পন্সররা কিন্তু পুরো দিনের ম্যাচ দেখতে চায়। যত বেশি ম্যাচটা পুরো হবে, কমপ্লিট হবে, 100 বোলারদের আধিপত্য দেখতে চায় না, না তত মাইলেজ পায়, তত মাইলেজ পাবে তারা, তাই অ্যাড চালবে, কারণ দে আর পেইং মানি। তো এই সব চিন্তা করেই কিন্তু ওই প্লেইং কন্ডিশনস, যেটা প্লেইং কন্ডিশন করা হয়, পিচের কন্ডিশনস, এগুলোকে ওইভাবে কিছুটা তৈরি করা হয়ে থাকে। তো অল সেড এন্ড ডান, আমি মনে করি যেভাবে আমাদের ক্রিকেট থেকে আস্তে আস্তে আসছে, একটা সময় তো 250 রান করলে আমরা যখন খেলতাম আমরা মনে করতাম উই আর সেফ। এই সেফ কেন মনে করতাম, ওটার একটা কারণ আছে। আমরা কিন্তু 10% ম্যাচ টার্ফে খেলতাম, 10 to 20%, ম্যাক্সিমাম কোয়ার ম্যাটিং উইকেটে খেলতাম, উইচ ওয়াজ এ ভিশাস উইকেট। আর এখন 300 রান তাড়া হয়ে যাচ্ছে easily। হ্যাঁ, তখন বল এখান থেকে যাইতো, নাকের কাছে যাইতো, কয়ের ম্যাটে অনেক ব্যাটসম্যানদের হেলমেট ছিল না, টেকনিক তাদের উপর ভর করে শর্টসও খেলতে হতো, রান করতে হতো। তো সবকিছু তাদেরকে আমি স্যালুট করি যারা ওই সময় খেলেছেন। আজকে পুরো জিনিসটাই একটা ধারাবাহিকতার মধ্যে আসছে। আজকের ক্রিকেটাররা কিন্তু যখন এসছে এবং তারা এই বছরটা এবং গত বছর থেকে 300 রান তাড়া করে 300 রান অতিক্রম করছে, ইটস এ ভেরি গুড সাইন। এটা আমাদের গ্রাফটা উপরের দিক আছে। কারণ বিশ্বকাপ ক্রিকেটে আপনি 250 রান করে ম্যাচ জেতা ইট উইল ডিফিকাল্ট হয়ে যাবে, আনলেস আপনার কাছে ওয়ার্ল্ড ক্লাস বোলিং আছে এবং অপোনেন্ট ব্যাটসম্যানদেরকে আপনি আটকে রেখে তাদেরকে খারাপ খেলতে বাধ্য করতে পারেন, বা তাদের একটা ব্যাড ডে হয়ে যায়। তো তবুও একটা বিষয়, রকিল ভাই আপনার কাছে পরবর্তীতে আসবো, তবুও একটা বিষয় যেটা গিয়ে দাঁড়ায় যে আমরা আমাদের ডোমেস্টিক ক্রিকেটের কম্পিটিটিভনেস বেড়েছে, যেটা রকিবুল ভাইয়ের কথাতেই বোঝা যায়, কিন্তু তারপরেও সেই ম্যাচ সিনারিওতে সে যে পরিস্থিতিতে ক্রিকেটাররা ফেস করছেন সেটা আবার ইন্টারন্যাশনালি গিয়ে কাজে লাগাতে পারছেন না। আমি একটু সেইখানে অ্যানালাইসিস একটু ছোট্ট করে, রকিবুল উইথ ইউর পারমিশন, একটা জিনিস দেখেন, যখন আপনি এই লেভেলে ক্রিকেট খেলেন, হাউ মেনি বোলার্স, আপনার টপ 3টা ব্যাটসম্যান কিন্তু টপ বোলিং ফেস করেন। তারপরে যে নাম্বার 5-এ আসে সে কিন্তু একটা কোয়ালিটি বোলিং ফেস করে না, বা আমাদের ডোমেস্টিক হিসেবে সে কিন্তু এখানে ভালো রান করে গেলে আমি তাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। কিন্তু যখন নাম্বার 5-এ সে আমাদের বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছে, দ্য কোয়ালিটি অফ দ্য বোলিং অফ দ্য আদার সাইড ইজ ফার মোর সুপিরিয়র দ্যান হোয়াট হি হ্যাজ ফেস, সেখানে থেকে ফেলিয়ার। ওই জায়গাগুলিকে কোচিং এর জায়গাগুলি আছে। আমি মনে করি যে ওই 5 নম্বর 6 নম্বর ব্যাটসম্যান কিন্তু রান, আমরা ডোমেস্টিক্যালি রান করছি, যে কোয়ালিটি খেলি আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড, এটাই আমাদের টপ, যেটা রকিবুল ভাই বললো। কিন্তু যখন এই 5 নম্বর ব্যাটসম্যানকে আপনি
ফেলে দিচ্ছেন যে বুমরাকে ফেস করতে হচ্ছে নাম্বার 5-এ আসা, সে কোয়ালিটি উইকেটে বোলিং সে পাচ্ছে কিন্তু আরো বেশি কোয়ালিটি। সো ওই জায়গাগুলি যদি আমরা একটু কারেকশন করি আমার মনে হয় কোয়ালিটি ব্যাটসম্যান উইল কাম। আমরা কারেকশনের যে জায়গাটা সেগুলো অন্যান্য দেশে যেটা করে যে সেই সংশ্লিষ্ট ক্লাব কিংবা সেই দলগুলোই করে ফেলে, যেটা ভাইরাস আমাদের বোর্ডের দিকে তাকিয়ে থাকবে। আমরা আরো আলোচনা করব একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন সবাই আশা করি। আবারও স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি ঘরোয়া ক্রিকেটের শেকাল একাল নিয়ে এবং আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, সাবেক অধিনায়ক রকিবুল হাসান এবং আছেন সাবেক ক্রিকেটার তারিকুজ্জামান মুনির। আমরা আলোচনা করছিলাম আসলে সৌম্যর সেই অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি ইনিংস নিয়ে এবং আবাহনীর 20তম যে শিরোপাটি জিতেছে সেই শিরোপাকে ক্রেডিট না দিয়ে আসলে কোনো উপায় নাই। মোহামেডানের সাম্প্রতিক যখন জনপ্রিয়তায় ভাটা এবং তারা একটু হলেও তলানির দিকে, রকিবুল হাসান সেই জায়গায় আবাহনী প্রতিনিয়ত ভালো দল করছে, তার সাফল্য পেয়েছে এবং সেটা আসলেই তাদের যে চ্যাম্পিয়ন হতে চাওয়ার যে একটা চেষ্টা সেটারই প্রতিফলন কিনা? অ্যাবসলিউটলি। নাম্বার 1 ইজ এ ভেরি গুড অর্গানাইজেশন, কারণ এখানে ম্যানেজমেন্ট টিম যারা তৈরি করে, টিম বানাচ্ছে, যে ক্লাবের যে ম্যানেজমেন্ট আছে তারা তাদের লক্ষ্য স্থির করেই আছে। আবাহনী মোহামেডান সবাই টিম করতে চায়, কিন্তু টিমকে টিমের মতো করতে হবে, ব্যালেন্সিং করে করতে হবে। ভালো প্লেয়ার যেমন নিতে হবে, টিমে যেন বোলার ব্যাটসম্যান সব কিছু ঠিক থাকে এবং তাদেরকে যেন ক্যারি করা এবং তাদের সুবিধাগুলো ডিউরিং দ্য ইভেন্ট, টুর্নামেন্ট চলাকালীন সব রকম যে জিনিসটা হলো প্রথম। এরপরে কোয়ালিটি ব্যাটসম্যান তাদের, যেমন 8টা প্লেয়ার ওয়ার্ল্ড কাপে আমাদের কিন্তু আবাহনী থেকে আসছে। অনেকে বলবেন যে এটা কি আবাহনী খেলে দিয়ে কি ওয়ার্ল্ড কাপে চান্স পেলো, বাট নো, ইজ দ্য বেস্ট প্লেয়ার অ্যান্ড দে পারফর্মড, তারা পারফর্ম করে এসছে। তো সেই দিক থেকে চিন্তা করলে তো আমি মনে করি যে আবাহনীকে অবশ্যই আমাদের সাধুবাদ দিতে হবে। তারা অলরেডি দিয়ে 2 ডাউন, মাঝখানে তারা একটা ধাক্কা খেয়ে গেছিলো, বড় রকমের হিকাপ হয়ে গেছিলো যখন 122 রান আউট হয়ে যায় রূপগঞ্জের সঙ্গে তার একটা ম্যাচে। বাট দেন ওখান থেকে কাম ব্যাক করা, তারপরে ম্যাচ জেতা, চ্যাম্পিয়নশিপ জেতা, এটা বিরাট একটা ক্রেডিটেবল ব্যাপার। রূপগঞ্জ রানার্স আপ হয়েছে, তারা পিছিয়ে গেছে একটা ম্যাচে 85 রান 86 রান আউট হয়ে গেছে আবাহনীর সঙ্গেই, যেটা টাইম ব্যবধানে নেট রানারটা কিন্তু আবাহনী অনেক দূরে এগিয়ে যায়। বাট অল সেড এন্ড ডান, আবাহনী ওয়াজ এ কমপ্লিট প্যাকেজ আমি মনে করি। এবং বাকি দলগুলোর কথা যদি বলি, প্রতিদ্বন্দ্বিতা তো অসাধারণ ছিল। মানে লেজেন্ডস অফ রূপগঞ্জ, প্রাইম ব্যাংক থেকে শুরু করে শাইনপুকুর পর্যন্ত যে উঠতে পারেনি সুপার লিগে, কম্পিটিটিভনেস মানে ক্লাবগুলোর মধ্যে আগে যেরকম 2-3টা দলের মানে দ্বিমুখী ত্রিমুখী লড়াই হতো সেই জায়গা থেকে অনেকটা ছড়িয়েছে। সেক্ষেত্রে সেই অনুযায়ী কোয়ালিটি প্লেয়ার টানাও তো অনেক ক্ষেত্রে মুশকিল হয়ে যায়। তারপরে ওরা চেষ্টা নাম্বার অফ করছে। প্লেয়ার্স তো কম, সেভাবে কোয়ালিটি প্লেয়ার জন্য টানতে গেলে। আমরা এই প্রসঙ্গের উত্তরটি আপনার কাছে নেওয়ার আগে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন, তাকে অপেক্ষা করে রাখা হয়েছে যেহেতু তার ফোন কলটি নেই। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, পরিচয় জানান আগে, তারপরে প্রশ্ন মতামত। আমি মোহাম্মদ সোহাগ সাবিব রামপুর থেকে বলতেছি। জি, আমি রকিবুল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে পার্শ্ববর্তী যে ভারত বা পাকিস্তানে হ্যাঁ, যে ঘরোয়া যে খেলাগুলো হয় এগুলো সরাসরি প্রচার করা হয়, বাট আমাদের দেশে কোনো গুরুত্বপূর্ণ ঘরোয়া ম্যাচেই মানে কোনো প্রচার করা হয় না। এটা কি আদৌ ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে যে ঘরোয়া গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আমরা দেখতে পারবো? আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আমরা আলোচনা করব সে বিষয়ে, যেহেতু সব সীমাবদ্ধতা নিয়েও কথা বলছি আমরা। যে কথাটি বলছিলাম আসলে এত মানসম্পন্ন প্লেয়ার না থাকার কারণে যে এই যে তারা চেষ্টা করে ভালো দল করার, কিন্তু হয়ে ওঠে কি? আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে যদি তাকান, ওরা কিন্তু অনেক প্লেয়ারকে চান্স দিয়েছে। ঘুরিয়ে ফিরে কিন্তু এই 13 জন সৌম্য সরকারই আসছে, কিন্তু সেই প্লেয়াররা কিন্তু তাদেরকে জাস্টিফাই করতে পারেনি তারা রান করার জন্য। বাট ওই জন্য বলতেছি যে প্লেয়ার খুব লিমিটেড, কিন্তু লিমিটেড প্লেয়ার কিভাবে ভাগ হবে না হবে করার জন্য কিন্তু সব একটা টিম উইক হবে, একটা টিম স্ট্রং হবে, এইভাবেই খেলা হয়। কিন্তু আমি মনে করি যে আমাদের হাই কোয়ালিটি পেস বোলার ডোমেস্টিক ক্রিকেটে বাইরের থেকে 2টো পেস বোলার অ্যালাউ করা উচিত প্রতিটা টিমে, তো আমাদের ভালো এনরিচমেন্টের জন্য। আইপিএলটা কিন্তু ইন্ডিয়ান টিমকে কোথায় নিয়ে চলে গেছে দেখেন, এই আইপিএল, বিকজ অফ আইপিএল কিন্তু দে হ্যাভ গট এ ভেরি কোয়ালিটি প্লেয়ার্স কামিং ইন এভরিডে। আপনি রিসেন্টলি রেগ স্পিনার কথা বলছেন, নেপাল থেকে একটা রেগ স্পিনার আইপিএল এ চলছে এন্ড ইজ ভেরি সাকসেসফুল, কিন্তু ওখানে সিলেটের হয়েও খেলেছে। আমরা একটু ব্যক্তিগত পারফরম্যারদের দিকে একটু চোখ দিতে চাই, যেটা হচ্ছে সাইফ হাসান সর্বোচ্চ রান গেটার হয়েছে। বলছিলাম যে তরুণ ক্রিকেটারদের সুযোগের কথা, নাইম হাসান ব্যাক টু ব্যাক ম্যাচে, নাইম শেখ ইনফ্যাক্ট সেঞ্চুরি করেছেন, গতকালকেও সেঞ্চুরি করেছেন। এবং এই নামগুলো যে আন্ডার 19 থেকে উঠে এসে এরা কিন্তু লিডার বোর্ডে টপ চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ভালো জায়গা দখল করেছে। আপনার কাছে কি মনে হয় যে রকিবুল, অভিজ্ঞ, জহুরুল এরা রান পেয়েছে, কিন্তু তারপরে এই যে তরুণরা যে নিজেদেরকে প্রস্ফুটিত করার একটা চেষ্টা করে, সেই জিনিসটাই হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের চার্ম? অ্যাবসলিউটলি চার্ম। দেখেন সাইফ অনেকদিন পর আমাদের নাম্বার 6-7 এর ব্যাটসম্যান একটা দরকার ছিল, অলরাউন্ডার। সে কিন্তু দেখেন বল নিয়েও যেভাবে ব্যাটিংয়েও কিন্তু সে মারকুটো,
বেশ ভালো ব্যাটিং সাইফ হাসান, এটা আন্ডার 19 এর ক্যাপ্টেন সাইফ হাসান, সাইফুদ্দিন না। ও, সাইফ হাসান। সাইফ হাসান ভালো ভালো করেছে ইনফ্যাক্ট দোলেশ্বরের হয়ে। আমি সাইফুদ্দিনের কথা বলতেছি। সাইফুদ্দিনও বল হাতে ভালো করেছে, বল হাতে ভালো করেছে কিন্তু। এবং নিউজিল্যান্ড ট্রুপে আমি একটু মিক্স করছি যে আপনাদের বোলিং ওপেন করেছে কিন্তু অনেক ট্রায়াল অনুযায়ী সাইফকে দিয়ে বোলিং ওপেন করানো হয়েছে, তার মুভমেন্টও আছে, বলে ভালো, এবং ইজ এ কোয়ালিটি বোলার। ইয়াং প্লেয়াররা উঠে আসবে বিকজ দ্য স্কোপ অফ ক্রিকেট আপনি দিচ্ছেন যেরকম বাংলাদেশে বিপিএল হচ্ছে, লিগ হচ্ছে, কন্টিনিউয়াস ক্রিকেট। আমাদের সময় ধরুন আমরা ক্রিকেট খেলতাম সেই একটা স্টার সামার বা দামাল সামার, তারপরে একটা লিগ, এরপরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এর বাইরে ছিল না। এখন কিন্তু রাউন্ড দ্য ইয়ার ক্রিকেট হচ্ছে। ইনফ্যাক্ট যে সাইফুদ্দিনের কথা আপনি বলছিলেন, টপ চার্টে 25 উইকেট নিয়ে তিনি কিন্তু আছেন 3 নম্বরে। ফরহাদ রেজা ওয়ে হেড 38 উইকেট, এবং তার পরবর্তীতে শহীদ যিনি, তিনি 27টা উইকেট পেয়েছেন। রকিবুল হাসান, আপনার ফাইন্ডিং এ এর বাইরে কিন্তু সেই পুরনো মুখগুলো, বোলিং এর লিমিটেশনটা এখানেই ধরা পড়ে। নতুন কোন পেস বোলার টোলার আপনি যেহেতু ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই অর্থে কি আসলে চোখে পড়ার সুযোগ ছিল? পাইপলাইনে আমাদের 2-3টা প্লেয়ার এখনো আছে, যেরকম এবাদত আছে, খালেদ আছে, তো চান্সই পেয়েছে এবার রাহি, তো এরকম দু একটা শেখ আছে, একটা নাইম শেখ ফাস্ট বোলার আছে। তো দেয়ার আর সাম প্লেয়ার আন্ডার 19 এবং এ টিমে আছে। বাট আমার কথা হলো যে এরা তো পটেনশিয়াল প্লেয়ার, এদেরকে কিন্তু ক্ষেত্র তৈরি করতে হবে এবং এদেরকে সুযোগ তৈরি করতে হবে। একটা কথা ছিল যে টিমে নিয়ে একটু আগে মুনির এক্সপ্লেন করেছিল, এখন কিন্তু টিমগুলো যে ক্লাব লেভেলে হচ্ছে ড্রাফটের মাধ্যমে হচ্ছে। এই ড্রাফটের মধ্যে যে টিমগুলো বেছে নিচ্ছে তারা অকশনে, যে এখানে দেখেন একটা দুঃখজনক হলো, বাট আমি এটা আমার মতামতটা দিব ব্যক্তিগত। আমি মনে করি না বিকেএসপি টিম শুড প্লে ইন প্রিমিয়ার লিগ। আজকে দেখেন বিকেএসপি টিমটা কিন্তু নেমে গেছে। হ্যাঁ, বিকেএসপি ইজ এন ইনস্টিটিউশন, তারা প্লেয়ার তৈরি করবে। তারা এখানে আর প্রিমিয়ার লিগে খেলতে হলে কোটি কোটি টাকা লাগে। বিকেএসপি কোথায় টাকাটা পাবে? কে তারাকে দেবে? তারা কি কারো কাছ থেকে ডোনেশন নিতে পারবে? হয়তো তাদের এখানে এমবার্গো থাকলেও থাকতে পারে। তো কাজে তাদেরকে যদি আমি উন্মুক্ত রাখি, ওখানকার প্লেয়াররা বিভিন্ন ক্লাবে খেলুক, তাদেরকে একটা আমার মনে হয় এই জায়গাগুলোতে এবং আরো কিছু সংশোধনের জায়গাগুলো বলছিলাম, দর্শকরাও ক্রিকেট পিয়াসু, তারাও চায় ম্যাচগুলো দেখতে, এবং আমরা চাইবো যারা অথরিটিতে আছেন তারা হয়তো এগুলো ব্যবস্থা করবেন। এবং যে লিমিটেশন গুলো কথা বললেন, সময় স্বল্পতার কারণে হয়তোবা আর আপনাদের কাছে যাওয়া আমার সম্ভব হচ্ছে না, কিন্তু চেষ্টা করবো যে ঢাকা প্রিমিয়ার লিগ যতটা আকর্ষণীয় হয়েছে ভবিষ্যতে আরো আকর্ষণীয় হবে। দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের আয়োজন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।